আমরা এখন পুরোপুরি সরকারের কাজেই মনোনিবেশ করেছি, যারা আমরা দুইজন অন্তর্বর্তীকালীন সরকারে আছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা এখন মাঠ পর্যায়ে আছে, রাজপথে আছে, তারা নীতিগত সিদ্ধান্ত এবং সাংগঠনিক কার্যক্রমগুলো তাদের নেতৃত্বেই চলছে। আমরা মূলত সরকার এবং এই যে রাজপথের আন্দোলন, সে আন্দোলনের মাঝে একটা সেতু হিসেবে কাজ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার, সেখানে যে জন আকাঙ্ক্ষা আমরা দেখেছি, যে প্রতিশ্রুতি আমরা করেছি, আমরা মূলত সরকারের সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য কাজ করছি। সরকারের একটা তদারকি করছি যাতে ছাত্র জনতার বক্তব্য, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং সরকার যাতে সেই অনুযায়ী পরিচালিত হতে পারে। আমাদের ক্যাবিনেট মিটিংয়ে এই আইন নিয়ে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, এবং যারা এই আইনের আওতায় গ্রেফতার রয়েছে তাদের বিষয়ে আইন উপদেষ্টার কাছে সুপারিশ করা হয়েছে তাদেরকে যাতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেটি এখন বর্তমানে আছে, সেটির কয়েকটি ধারা যেগুলো নিয়ে সমালোচনা এবং অভিযোগ আছে এবং যেগুলো সরাসরি বাকস্বাধীনতা হস্তক্ষেপ করে, সেগুলোকে সংশোধনের কথা আমরা ভাবছি। এবং এই বিষয়ে যারা অভিজ্ঞ এবং সাংবাদিক সমাজ রয়েছেন তাদের সাথে আলোচনা করে আমরা হয়তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিই। সাইবার সিকিউরিটি অ্যাক্টটা প্রথম থেকেই তার কয়েকটি স্পেসিফিক ধারা যেগুলাকে হচ্ছে ব্যবহার করে মত প্রকাশের হস্তক্ষেপ করা হতো, সেই ধারাগুলা নিয়ে কিন্তু কথা বলছি। কারণ হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োজনীয়তার কথাও অনেকে বলছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি যেই ধারাগুলা মত প্রকাশের স্বাধীনতা সরাসরি হস্তক্ষেপ করছে, প্রথমে সেগুলোকে সংশোধন করতে, এরপরে যদি পুরো আইনটিও পরিবর্তনের প্রয়োজন মনে হয় তাহলে সেটিও আমরা বিবেচনা করব। আমরা দেখেছি যে আমাদের গত সরকার এবং বিভিন্ন সময় আসলে গণমাধ্যমকে সরকারের যেই দল থাকে সেই দল তার দলীয় প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চায় এবং এক ধরনের সেন্সরশিপ তৈরি করে সরকারের বিরোধী কোনো বক্তব্য বা মত সেখানে প্রকাশ করতে বাধা দেওয়া হয়, বিজ্ঞাপন দিতে বাধা দেওয়া হয়। তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যাতে গণমাধ্যম এবং সাংবাদিকতা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেজন্য একটি কমিশন করা যায় কিনা সাংবাদিক সমাজকে যুক্ত করে, যার এই স্বাধীন কমিশনের মূলত সাংবাদিকদের স্বাধীনতাটা নিশ্চিত করতে কাজ করবে, সরকারকে জবাবদিহিতায় আনার জন্য কাজ করবে। সাংবাদিকতা বা গণমাধ্যমের যে দলীয়করণ এবং সেখানে যে সরকারের পক্ষ নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, সেখানে স্বজনপ্রীতির একটা পরিস্থিতি আমরা দেখতে পাই। তো সেগুলো আমরা বিরোধিতা এবং সমালোচনা করছি। আমরা মনে করি সাংবাদিকতা বা গণমাধ্যম স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে কাজ করবে এবং সেই অনুযায়ী সাংবাদিকতা সরকারকে জবাবদিহিতার জায়গায় আনবে। আমরা চাই এমন সাংবাদিকতা থাকুক, গণমাধ্যম থাকুক, যাতে সাংবাদিকতাই গণমাধ্যম কর্মীরাই প্রধান বিরোধী দলে পরিণত হবে। আমরা চাই এই সরকারের সবচেয়ে বেশি সমালোচনা সংবাদ কর্মীদের কাছ থেকে আসুক, গণমাধ্যমের কাছ থেকে আসুক, এবং সেক্ষেত্রে আমরা কোনো ধরনের বাধা তৈরি করব না। সরকার বা কোনো ধরনের আইন যাতে সেক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, সেটি আমরা নিশ্চিত করব। যারা রাজপথে আছে তারা তাদের রাজপথের জায়গা থেকে অভ্যুত্থানের যে স্পিরিট, সেটি রক্ষার জন্য কাজ করবে। সেই জায়গা থেকে যদি সরকার বিপথে পরিচালিত হয়, অবশ্যই তারা সরকারের সমালোচনা করবে। এবং আমাদের কিন্তু তারা অলরেডি বিভিন্ন সরকারের বিষয় নিয়ে কিন্তু সমালোচনা করছে, কথা বলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে তারা কথা বলেছে, স্বাস্থ্য উপদেষ্টা নিয়েও তারা কথা বলেছে যে আহতদের আর সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে না। এবং যে সমন্বয়কদের যে কথাগুলো বললেন, যে আমরা কিন্তু এই আন্দোলনটা করেছিলাম কোনো দলীয় বা সাংগঠনিক জায়গা থেকে নয়, এটি একটি ওপেন প্ল্যাটফর্ম ছিল এবং যারাই আন্দোলন করতে চেয়েছে যারা এখানে এসেছে সবাইকেই কিন্তু আমরা সেই স্থানটা সেখানে ছিল, সবার জন্য উন্মুক্ত স্থান ছিল। কিন্তু এখন হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অপকর্ম করা হচ্ছে, চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে, যেটি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নিন্দা জানানো হয়েছে। এবং এই বিষয়গুলো রোধ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কয়েকটি উপকমিটি দিয়েছে, যাতে সাংগঠনিকভাবে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে গোছানো যায় এবং ঐক্যবদ্ধ রাখা যায়। আমরা এখনই কোনো রাজনৈতিক দলের কথা ভাবছি না। আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে অভ্যুত্থানের ভিতর দিয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে এবং যে গণ অভ্যুত্থানের স্পিরিট, সেই ঐক্য এবং স্পিরিটকে ধরে রাখতে সচেষ্ট হতে
সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বে কিন্তু সকল রাজনৈতিক শক্তি মিলে সেই জাতীয় ঐক্যটি নিয়ে আমরা কাজ করছি। এই মুহূর্তে রাজনৈতিক দল করে কোনো ধরনের ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় আমরা লিপ্ত হতে চাই না। আমরা এখন আমাদের দেশ গঠন, রাষ্ট্র সংস্কার এবং এই অভ্যুত্থানকে রক্ষা করাটা বড় কাজ। তো সেটি আমরা করছি। যখন নির্বাচন হবে সেই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী হয়তো সিদ্ধান্ত নেওয়া যাবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ছাত্ররা কাজ করবে। তো সেই বিষয়টি আমরা এখনই ভাবছি না, আমরা এখন মূলত বর্তমান নিয়েই ভাবছি। গণতান্ত্রিক ছাত্রশক্তি যেটা বললেন যে 2023 সালে 4 অক্টোবর ঘোষণা করা হয়েছিল এবং এর একটা দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে। 2018 সালের কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের ভিতর দিয়ে আমাদের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে এক নতুন ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখতে পাবো এবং এর পরবর্তীতে ক্যাম্পাসে অনেক ধরনের আন্দোলন হয়েছে। আমরা কিন্তু যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি তারা বেশিরভাগই এই গত 5-7 বছরের বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়ে কিন্তু আমরা তৈরি হয়েছি। সেই জায়গা থেকে আমরা ছাত্রশক্তি গঠনের আগে প্রায় 2 বছরের মতো আমরা একটি পাঠচক্র চালিয়েছিলাম এবং সেখানে বাংলাদেশের ইতিহাস, রাজনীতি, ছাত্র রাজনীতি ইতিহাস, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ কী হতে পারে সে বিষয়ে আমরা একটা বোঝাপড়া তৈরি করেছি। একই রকমভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা আমাদের সমমনা চিন্তা করতেছিল তাদের সাথে মিলে আমরা একটি নতুন ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম এবং পাশাপাশি ছাত্র অধিকার পরিষদ থেকেও একটি অংশ পদত্যাগ করে বের হয়ে এসেছিল এবং এই অংশটি এবং আমাদের যে আমরা আগের থেকে যারা কাজ করতেছিলাম তারা মিলে আমরা একটি নতুন ছাত্র সংগঠন ছাত্রশক্তির ঘোষণা দিয়েছিলাম, যেটি একটি মধ্যপন্থী গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং মূলত আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরোধিতা করেছিলাম। ক্যাম্পাস ভিত্তিক একটি জাতীয় ছাত্র সংগঠনের রূপরেখা আমরা দিয়েছিলাম, যেখানে মূলত আমরা দায় দরদ এবং সভ্যতাগত রাষ্ট্রের আকাঙ্ক্ষায় একটি রাজনৈতিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই সংগঠনটি ঘোষণা হয়েছিল। না, ডক্টর ইউনূসের সাথে তো আমাদের কোনো ধরনের যোগাযোগ এই আন্দোলনের এই মুভমেন্টের আগে ছিল না, ব্যক্তিগত কোনো পরিচয়ও ছিল না আমাদের কারোর সাথেই এবং কিন্তু ছাত্রশক্তির ইতিহাস অনেকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে বা এক ধরনের রহস্য সেখানে তৈরি হয়েছে। 60-এর দশকেও ছাত্রশক্তি নামে কিন্তু একটি ছাত্র সংগঠন ছিল। তো সেগুলোর সাথে আমাদের এই ছাত্রশক্তির আসলে কোনো সম্পর্ক নেই এবং এই অভ্যুত্থানে আসলে ছাত্রশক্তিকেও আমি বড় করে দেখি না, কারণ এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আসলে বিভিন্ন সংগঠন এবং সংগঠনের থেকেও বেশি সাধারণ শিক্ষার্থীরা এখানে পার্টিসিপেট করেছে এবং তারাই কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সারা দেশে। এখানে ছাত্রশক্তি যেমন এসেছে, আরও বিভিন্ন সংগঠনের কর্মীরা এখানে কাজ করেছে এবং সাধারণ শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছে। বরং এই আন্দোলনে একটা পর্যায়ে আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু ছাত্রশক্তির নামটি নিয়ে আসা হয়েছিল। কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু বলেছিলাম যে এটি একটি ওপেন প্ল্যাটফর্ম এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের ছাত্রশক্তির যিনি আহ্বায়ক আক্তার হোসেন, তিনি আমাদের সংগঠনের আহ্বায়ক হওয়া সত্ত্বেও কিন্তু এই আন্দোলনের প্রথম থেকে ছিলেন না, কারণ আমরা আমাদের ছাত্রশক্তির জায়গা থেকে আন্দোলনটি করিনি, মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা এই আন্দোলনটি প্রথম থেকেই পরিচালনা করেছিলাম। আমরা ছাত্র রাজনীতির কথা বলেছি, কিন্তু আমরা কিন্তু ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেছি। যেই ধরনের ছাত্র রাজনীতি আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেই ধরনের ছাত্র রাজনীতির বিরোধিতা করেই কিন্তু আমরা একটা নতুন ছাত্র রাজনীতির কথা ভেবেছি এবং বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতির যেই ধরনের ভয়াবহ রূপ আমরা দেখেছি, ছাত্র রাজনীতির নামে যা চলেছে আমাদের ক্যাম্পাসগুলোতে, যে ধরনের অত্যাচার, নিপীড়ন, চাঁদাবাজি চলেছে, ছাত্রলীগের যে ভয়াবহ নির্যাতন আমরা বিভিন্ন ক্যাম্পাসে দেখেছি, তো সেটা কিন্তু শিক্ষার্থীদের মনে একটা ট্রমা তৈরি করেছে, একটা আতঙ্ক তৈরি করেছে এবং ছাত্র রাজনীতি বলতেই শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মনে কিন্তু এই চিত্রটি ফুটে আসে। কিন্তু ছাত্র রাজনীতির কিন্তু গৌরবজনক ইতিহাস আছে এবং এই যে অভ্যুত্থানটি হলো, এটি কিন্তু ছাত্র রাজনীতিরই একটি রূপায়ণ। তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতির এই চরিত্রটি আমাদের ধরে রাখতে হবে যে ছাত্র রাজনীতি হবে আন্দোলনমুখী, জাতীয় স্বার্থ এবং শিক্ষার্থীদের স্বার্থে কথা বলবে এবং বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক মনন তৈরি করতে কাজ করবে এবং ছাত্র রাজনীতিকে অবশ্যই আমাদের ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতিতে পরিণত করতে হবে। তো ছাত্র সংসদ যদি সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে চালু করা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে নেতৃত্বের বিকাশ সেটিও সম্ভব হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি
ছাত্র রাজনীতির অবশ্যই সংস্কার হওয়া উচিত এবং যেই ধরনের দলীয় পেশিভিত্তিক সন্ত্রাসী ছাত্র রাজনীতি, সে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। শিক্ষকরা একটা কমন প্ল্যাটফর্মে থাকার উচিত ছিল, যেখানে ছাত্রদের পক্ষে, শিক্ষার পক্ষে, বিশ্ববিদ্যালয়ের পক্ষে কিন্তু তারা কথা বলবে। কিন্তু আমরা দেখি যে শিক্ষকদের ভিতরে কিন্তু দলীয় বিভাজন রয়েছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সাদা দল নীল দল নামক ব্যানার দেখতে পাই। আমরা মনে করি যে এই ধরনের বিভাজন শিক্ষকদের মধ্যে থাকা উচিত নয়। শিক্ষকরা অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকবে। ক্ষমতার পদলেহন করা একজন শিক্ষকের মানায় না। সেই জায়গা থেকে শিক্ষকদের এই ধরনের ব্যানার ভিত্তিক রাজনীতি আসলে একেবারেই অনাকাঙ্ক্ষিত। প্রথম দিন এসেই সেন্সর বোর্ড এবং জুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি এবং সেটির কমিটি প্রণয়নের কাজ চলছে। সেন্সর নিয়ে হয়তো দীর্ঘমেয়াদী সংস্কার বা একটা নীতিমালা প্রয়োজন, কিন্তু তার আগে এই সেন্সর বোর্ডটি পুনর্গঠন করা দরকার, যাতে যেই ছবিগুলা এখন মানে সেন্সর বোর্ডে আটকা পড়েছিল, যেগুলো আসলে মুক্তি পাওয়া উচিত বা মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা আছে, সেই ছবিগুলো দ্রুত মুক্তি পাওয়ার জন্য আমরা সেন্সর বোর্ড দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠনের করার কথা ভাবছি। এবং আমরা একটি উপদেষ্টা কমিটি করার প্রক্রিয়া চলছে, যেখানে শুধু সেন্সর বোর্ড নয়, সেন্সর বোর্ড এবং আমাদের চলচ্চিত্র নীতিমালা এবং সামগ্রিকভাবে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি যে কোন পথে চলবে এবং কী কী দীর্ঘমেয়াদী সংস্কার আনা দরকার, সেজন্য আমাদের যারা চলচ্চিত্রের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটা উপদেষ্টা কমিটি করব এবং তাদের প্রস্তাবনা অনুযায়ী আমরা হয়তো সেই অনুযায়ী উদ্যোগ নিব। আসলে গত 15 বছরে আমাদের যেই অব্যবস্থাপনা এবং আমাদের যেই লুটপাট, দুর্নীতি, দুঃশাসন চলেছে এবং এই অভ্যুত্থানের ফলে কিন্তু সেই পুরা রাষ্ট্র কাঠামোটি কিন্তু একেবারে ভেঙে পড়েছে বলা চলে। ফলে আমাদের খুবই অল্প সময়ের মধ্যে অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। তবে আমরা এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে যারা এখনও আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন, আমাদের যে সকল ভাই ও বোনেরা, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে, এবং বেসরকারি এবং সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছে। ওষুধ কোম্পানিগুলোর সাথে কথা চলছে যাতে ওষুধ এবং অন্যান্য লজিস্টিকও যাতে ফ্রি করে দেওয়া হয়, এবং একটি ফাউন্ডেশন করার প্রক্রিয়া চলছে। ডক্টর ইউনূস নিজেই যেটার চেয়ারম্যান থাকবেন, যে ফাউন্ডেশন আহত এবং যারা শহীদ তাদের পরিবারের জন্য কাজ করবে। তো এই বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, আমাদের শহীদদের তালিকা এবং নিশ্চিত করা, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, এবং এখনও কিন্তু অনেক লাশের পরিচয় পাওয়া যায়নি, নিশ্চিত করা যায়নি। তো এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। দ্বিতীয়ত আমরা যে ল অ্যান্ড অর্ডারটি ব্রেক হয়ে গেছে সেটি আবার প্রতিষ্ঠা করা, সেটির জন্য আমরা কাজ করছি যাতে জননিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়। এবং তৃতীয়ত আমরা যেই প্রতিশ্রুতিটি আমরা করেছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা। আমরা শেখ হাসিনার পতন হলেও আমাদের যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোটি সেটি কিন্তু রয়ে গেছে। আমাদের সংবিধানে যে এক ব্যক্তি কেন্দ্রিক কাঠামো, যেখানে এক ব্যক্তি সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করে, সেই কাঠামোটি রয়ে গেছে। আমাদের নির্বাচন কমিশন বলেন, আমাদের অন্য প্রশাসনিক কাঠামো বলেন, সব কিছুতেই কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে। কারণ এই বিদ্যমান কাঠামো বজায় রেখে আমরা যদি কোনো ধরনের রাজনীতি বা ইলেকশন দিই, তাহলে আরেকজন হাসিনারই জন্ম হবে, আরেকটি ফ্যাসিস্ট সরকারেরই তৈরি হবে। তো সেই জায়গা থেকে আমরা যেটা বলেছি, রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র পুনর্গঠন, সেটার জন্য একটি রূপরেখা তৈরি করা এবং একটি ভিশন তৈরি করা, একটি নতুন যে জেনারেশন তার জন্য একটি নতুন আদর্শ তৈরি করা, সেই বিষয়টিতে আমরা কাজ করছি। এবং সকল সেক্টরে সর্বস্তরে আমরা কিন্তু কাঠামোগত সংস্কারের কথা বলেছি, তাদের থেকে আমরা মতামত নিচ্ছি। আমরা পুলিশের কাছ থেকে প্রস্তাবনা পেয়েছি, আমরা নাগরিক সমাজের কাছ থেকে প্রস্তাবনা চাচ্ছি। সর্বস্তরের প্রস্তাবনা নিয়ে আমরা কিন্তু এক ধরনের নাগরিক সংলাপ চালাচ্ছি, অভ্যন্তরীণভাবে এবং পাবলিকলিও। তো সকলের রূপরেখা মিলে আমরা একটি যে সংস্কারের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শুরু করতে চাচ্ছি। এবং আরেকটি দুর্নীতি এবং যে গণহত্যা এই সরকারের আমলে চলেছে, সেটির বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সকল মন্ত্রণালয়ে যে সকল প্রশাসনিক কর্মকর্তারা এই ধরনের দুর্নীতি, হত্যা, লুটপাটের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাদের সম্পত্তির হিসাব নেওয়া হচ্ছে। এবং এই যে ছাত্র হত্যার সাথে জড়িত যারা, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এবং আমরা আশা করি যিনি আসামি শেখ হাসিনা, এই ফ্যাসিস্ট, যিনি এই ফ্যাসিজমের প্রধান ছিলেন
এবং ছাত্র হত্যার নির্দেশদাতা ছিলেন, তাকে আমরা বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে চাই। এবং শুধু এই হত্যাযজ্ঞ নয়, এর আগে যে সকল হত্যাযজ্ঞগুলো হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, 2013 সালে শাপলা হত্যাকাণ্ড হয়েছে, আমরা এই সকল হত্যাকাণ্ড এবং নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই।